মিড সেঞ্চুরি অডিও স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ শুনবেন সুশান্ত সাহার লেখা গল্প প্রিয়া খুনের রহস্য। Mid-Century Audio Station, 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 Mid-Century Audio Station। গল্প ও পরিচালনা করেছেন সুশান্ত সাহা। টাইটেল মিউজিক ওম অরূপ। অভিনয় করেছেন ফটিক ও অমিত সুশান্ত, প্রিয়া অনুরাধা দে, অলোক অর্ঘ্যকুসুম চক্রবর্তী, রেশমি লাভলি মুখার্জি, সানি সুব্রত বাসু, মায়া স্বর্ণালী মৈত্র, রতন গৌতম শিকারী। বাকি চরিত্র সুশান্ত। গতকাল রাতে দক্ষিণ কলকাতার এই পাড়াতে প্রিয়া নামে একজন মহিলা খুন হয়েছে। মহিলার স্বামী রতনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাড়ার অনেকে বলছে রতন ওর বউকে খুন করে গা ঢাকা দিয়েছে। পুলিশ ইন্সপেক্টর অলোক চক্রবর্তী এই কেসের তদন্তে নেমেছে। সে পাড়ার আশেপাশের বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে রতনের বাড়ির 4টে বাড়ির পরের বাসিন্দার রেশমির সাথে কথা বলে। রেশমির মা বাবা নেই, সে একা থাকে। মহিলার বয়স 30 হবে। সে ইন্সপেক্টর অলোকের সাথে কথা বলতে গিয়ে বলে, আমি সাউথ কলকাতায় একটি শপিং মলে সেলসের কাজ করি। শীতকাল, তার মধ্যে গতকাল রাতে প্রচণ্ড ঠান্ডা ছিল। রাত 10:30টাতেই রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে গেছিল। আমি অটো থেকে নেমে বাড়ির রাস্তা ধরি। রতনদার বাড়ির কাছে যখন পৌঁছই তখন শুনি বাড়ির মধ্যে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। তুই কেন আমার বাড়িতে ঢুকেছিস? তোকে অনেকবার আমার বাড়িতে আসতে বারণ করেছি। তুই লজ্জা করে না বেহায়ার মতো আমার বাড়িতে আসতে? আমি না এলে তো তোমার সুবিধা হয়, দিন রাত বউয়ের ওপর অত্যাচার করতে পারো। সেগুলো তোকে দেখতে হবে না, সেটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি না থাকাকালীন আমার বউয়ের সাথে লুকিয়ে দেখা করতে আসিস, নির্লজ্জ মানুষ কোথাকা। মুখ সামলে কথা বলো। সবাইকে তোমার মতো চরিত্রহীন ভেবো না। প্রিয়া আমার বন্ধু, ও যতবার ডাকবে আমি ততবার আসবো। আচ্ছা, এত ভালোবাসা, হ্যাঁ? তবে লুকিয়ে দেখা করতে আসিস কেন? তোর সাথে ওকে নিয়ে যা। কি আজে বাজে কথা বলছো? সানি কেন আমাকে নিয়ে যাবে? তুই চুপ করে থাক, একটা অসভ্য মহিলা। আহ, মাগো! তুমি ওকে মারলে কেন? হ্যাঁ? সানি রতনকে ধাক্কা মারে। রতন পড়ে যায়। এরপর রতন উঠে সানিকে মারে। দুজনের মধ্যে মারপিট শুরু হয়। ধাক্কাধাক্কিতে ঘরের জিনিসপত্র পড়তে থাকে। জিনিস পড়া আর বাড়ির লোকের চিৎকার চেঁচামেচিতে বুঝতে পারলাম মারপিট হচ্ছে। ভেবেছিলুম পুলিশকে খবর দেব। তারপর ভাবলাম কি দরকার অন্য ফ্যামিলির ব্যাপারে নাক গলাবার। কিছুক্ষণ পরে দেখি রতনদার বাড়ির দরজা খুলে একটি ছেলে দৌড়ে বেরিয়ে আসে, আর পেছনে ছেলেটাকে ধরার জন্য রতনদা। আমি রাস্তার একপাশে অন্ধকারে দাঁড়িয়েছিলাম, তাই ওরা আমাকে লক্ষ্য করেনি। রতনদা যখন ছেলেটাকে তাড়া করে অনেক দূর চলে গেছে তখন আমি ওখান থেকে বাড়ি চলে আসি। সকালে ওঠার পর পাড়ার লোকের মুখে শুনতে পাই রতনদার বউ প্রিয়া খুন হয়েছে। আচ্ছা, একটা কথা বলুন তো, যেই ছেলেটির সাথে রতনের ঝামেলা হচ্ছিল সেই ছেলেটির নাম আপনি শুনতে পেয়েছিলেন? রেশমি গত রাতের ঘটনা মনে করতে থাকে। তার মনে পড়ে প্রিয়া একবার
ছেলেটির নাম উচ্চারণ করেছিল। আচ্ছা, এত ভালোবাসা, হ্যাঁ? তবে লুকিয়ে দেখা করতে আসিস কেন? তোর সাথে ওকে নিয়ে যা। কি আজে বাজে কথা বলছো? সানি কেন আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, মনে পড়েছে। প্রিয়া ছেলেটার নাম উচ্চারণ করেছিল। ছেলেটার নাম সানি। ওকে, ঠিক আছে। ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই বলে অলোক চলে যাচ্ছিল, হঠাৎ থেমে গিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা, ওই রতনের বাড়িটা যখন আপনার বাড়ির ঠিক 4টে বাড়ি আগে, নিশ্চয়ই ওনাদের সাথে আপনার আলাপ আছে? ওই পাড়ার যেমন বাকি লোকেদের সাথে আলাপ, তেমনি বলতে পারেন। আলাদা করে ঘনিষ্ঠতা কিছু নেই। ওকে, থ্যাংক ইউ। অলোক রেশমিকে ছেড়ে পাড়ার আরও কয়েকজনের সাথে কথা বলে, কিন্তু রেশমির থেকে কেউই বেশি কিছু বলতে পারে না। এরপর অলোক রতনের উল্টো দিকের বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে ঢোকে। দেখতে পায় রেশমি চলে যাওয়ার মিনিট 5 পরে রতন ফিরে আসে এবং নিজের বাড়িতে ঢোকে। তার মিনিট 4 পরে রতন হাতে একটা ছোট লাগেজ ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকাতে তাকাতে বাস রাস্তার দিকে চলে যায়। বাদলবাবু, ফুটেজটা একটা পেন ড্রাইভে ট্রান্সফার করে নিন তো। অলোক সাব ইন্সপেক্টর বাদলকে ফুটেজ নেওয়ার অর্ডার দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় এবং রতনের বাড়ির সামনে এসে দাঁড়ায়। রতনের বাড়িটি একতলা। বাড়িটি একদম রাস্তার ওপরে। বাড়ির সামনে পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে। পাড়ার লোকেরা ভিড় জমিয়েছে। অলোক এগিয়ে গিয়ে রতনের বাড়িতে ঢোকে। লিভিং রুমে প্রিয়ার ডেড বডি পড়ে। গলার নলি কেটে তার হত্যা করা হয়েছে। ফরেন্সিকের লোকেরা তখন তাদের কাজে ব্যস্ত। অলোক লিভিং রুম ছেড়ে প্রিয়াদের বেডরুমে পৌঁছয়। অলোক পকেট থেকে গ্লাভস বার করে হাতে পড়ে। ড্রেসিং টেবিলের ওপর রাখা রতন ও প্রিয়ার মধুর সম্পর্কের ছবি। অলোক ড্রয়ার খুলে জিনিসপত্র ঘেঁটে দেখতে থাকে। আলমারির চাবি পায়। সে দরজার বাইরে গিয়ে একজন কনস্টেবলকে ডাকে। রঞ্জন, একটু এদিকে এসো। কনস্টেবল রঞ্জন এগিয়ে আসে। এই নাও, আমার মোবাইল থেকে একটা ভিডিও করো। অলোক তার মোবাইল রঞ্জনের হাতে ধরিয়ে চাবি দিয়ে আলমারি খোলে। আলমারিতে রতন ও প্রিয়ার জামা কাপড় রাখা, লকারে সামান্য কিছু টাকা। অলোক আলমারি বন্ধ করে। এরপর রঞ্জনকে বলে ভিডিও অফ করতে। অলোক রঞ্জনের থেকে মোবাইল নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে বাঁ হাতে ওপেন রান্নাঘর, তার একপাশে রাখা ডাইনিং টেবিল। চোখ পড়ে বাঁদিকে সোজা একটা রুমের দিকে। অলোক এগিয়ে যায়। ঘরে এসে ঢোকে। একটা সিঙ্গেল বেড আর পাশে গল্পের বই ও ম্যাগাজিন দিয়ে গোছানো পড়ার টেবিল। তার পাশে পর্দা টানা একটা দরজা। অলোক এগিয়ে গিয়ে পর্দা সরায়। দেখে দরজাটা আবজে রাখা। সে পাল্লা টেনে বাইরে যায়। দেখে একটা ছোট ব্যালকনি। তার এক পাশ থেকে সিঁড়ি নেমে গেছে বাড়ির পিছনের বাগানে। বাগানের নিচু পাঁচিলের ওপারে চওড়া রাস্তা। সেই রাস্তা থেকে অনায়াসে দুটো গাড়ি পাশাপাশি যাতায়াত করতে পারে। পাঁচিলের এক পাশে ছোট কালো রঙের গেট, সেটা অবশ্য তালা দিয়ে বন্ধ। অলোক তাড়াতাড়ি ব্যালকনি থেকে নেমে পাঁচিল টপকে রাস্তায় নেমে আসে। আশেপাশের বাড়িগুলোর ওপর চোখ বুলিয়ে সিসিটিভি ক্যামেরা খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনো বাড়ির বাইরে ক্যামেরা চোখে পড়ে না। এই সময় রঞ্জন নামে কনস্টেবল লোকটি ব্যালকনিতে এসে দাঁড়ায় এবং অলোককে বলে, স্যার, আপনাকে ফরেন্সিক অফিসার ডাকছে। হ্যাঁ, ওনাকে বলো, আসছি। রঞ্জন ভিতরে চলে যায়। অলোক আর একবার বাড়িগুলোর দিকে তাকায়। এরপর পাঁচিল টপকে রতনের বাড়ির ভিতরে এসে ঢোকে।
ফটিক ও অমিত সিনেমা হলে বসে সিনেমা দেখছে, একটা হিন্দি সিনেমা। দুজনে মুভিটাকে এনজয় করছিল। এই সময় ফটিকের হাতে ধরে থাকা মোবাইল ভাইব্রেশন হয়। ফটিক মোবাইল স্ক্রিনের দিকে তাকায়, এরপর কানে নিয়ে বলে, বলুন অলোকবাবু। দেখা করা যাবে? এখন তো সিনেমা হলে আছি, শো শেষ হতে আরও 1 ঘন্টা। এরপর কখন কোথায় দেখা হবে বলুন? মিলেনিয়াম পার্কের ওখানে যে ফ্লোটিং রেস্টুরেন্ট, সেখানে আমরা বসতে পারি। আড্ডা মারার জন্য ঠিক আছে, কিন্তু খুব প্রাইভেট আলোচনা থাকলে আমাদের বাড়ি বা আপনার পুলিশ স্টেশনই বেটার। তবে আপনার বাড়ি ঠিক থাকবে। ওকে, আমরা হল থেকে বেরিয়ে ফোন করছি। এই সময় পিছনের সিটে বসে থাকা একটা লোক বলে ওঠে, দাদা প্লিজ কথা বলবেন না, ডিস্টার্ব হচ্ছে। ফটিকের কথা শেষ হয়ে গেছিল, তাই কোনো কথা না বলে কান থেকে ফোন নামিয়ে সিনেমা দেখার দিকে মনোযোগ দেয়। পুলিশ ইন্সপেক্টর অলোক ফটিকের বাড়িতে এসেছে। সে এখন সাধারণ ড্রেসে। সে প্রিয়ার খুনের তদন্ত করতে গিয়ে যতটা জেনেছে সেইটুকু ফটিক ও অমিতকে বলে। ফটিকরা মন দিয়ে শুনে। ইন্সপেক্টর অলোকের কথা শেষ হলে ফটিক সোফা ছেড়ে উঠে গিয়ে ডাইনিং টেবিল থেকে জলের বোতল নিয়ে আবার এসে বসে। এরপর বোতলের ঢাকনা খুলে জল পান করে। বোতলটা আটকে সামনে ছোট টেবিলের উপর রাখে। অমিত ততক্ষণে অলোককে জিজ্ঞাসা করে, আপনার তবে সন্দেহ ওই আগন্তুক ছেলেটার দিকে? পাড়ার রেশমি নামের মেয়েটার কথা যদি ধরে নেই, তবে ওই ছেলেটাই খুনি হতে পারে। কারণ ছেলেটা প্রিয়াদের ঘর থেকে পালাচ্ছিল, আর প্রিয়ার হাজব্যান্ড রতন তাকে ধরার চেষ্টা করছিল। আর তাছাড়া উল্টো দিকের বাড়ির সিসিটিভি ফুটেজ থেকেও তো একই দৃশ্য পেয়েছি। আপনি তো বললেন রতনকে পাওয়া যাচ্ছে না, তবে সে গেল কোথায়? এইটাই তো ধাঁধা। ভিডিও ফুটেজে দেখলাম রতন ছেলেটাকে ধরার জন্য দৌড়ালো, তারপর ওই মিনিট 5 পর ফিরে আসলো, তারপর আরও মিনিট 4 পর হাতে একটা ছোট লাগেজ ব্যাগ নিয়ে বাড়ি থেকে চলে গেল। আমাদের এখন কি করতে হবে? রতন আর সানিকে খুঁজে বার করতে হবে। সানি মানে যে ছেলেটা আগে পালিয়েছে। বুঝেছি। মানে কোনটা বুঝেছেন? দুটোই। একটা হচ্ছে ছেলে দুটোকে খুঁজে বার করতে হবে, আর যে আগে পালিয়েছে তার নাম সানি। তবে দায়িত্বটা নিচ্ছেন তো? আবার দায়িত্ব? অমিতকে জিজ্ঞেস করুন, ও যেটা বলবে সেটাই হবে। আজ তো রাত হয়ে গেল, কাল সকালে একবার রতনের বাড়িতে যাওয়া যাবে? অবশ্যই যাওয়া যাবে। কখন যাবেন বলুন? সকাল 10টা নাগাদ। ওকে, নো প্রবলেম। সানির ছবি আপনার কাছে থাকার কথা নয়, রতনের ছবি নিশ্চয়ই আছে। রতনের ছবি পেয়েছি, আপনাকে আমি হোয়াটসঅ্যাপ করে দেব। রতন কাজ কি করে জানা গেছে? পাড়াপড়শি থেকে শুনেছি শপিং মলে একটা ওই গার্মেন্টসের দোকানে কাজ করে। আর প্রিয়া, সে কি চাকরি করতো না হাউস ওয়াইফ ছিল? শুনেছি তো হাউসওয়াইফ ছিল। আপনি বললেন রেশমি নামে মেয়েটি শপিং মলে সেলসের কাজ করে, তবে কি রতন আর রেশমি একই দোকানে কাজ করে? সেটা মনে হয় না, কারণ রেশমি তবে জানাতো। রতন কোন শপিং মলে কাজ করতো জানতে পেরেছেন? জেনেছি, কিন্তু এখনো ওখানে জিজ্ঞাসার জন্য যেতে পারিনি। কারণ আজ সকালেরই ঘটনা। আমি দেখলাম রতন বা সানিকে না পাওয়া অবধি কেসটার জটিলতা খুলবে না। আর তাই আপনাদের কাছেই আগে এলাম। তবে চলুন না, রতনের ওই শপিং মল থেকে ঘুরে আসি। দোকানের লোকজনের থেকে রতনের সম্পর্কে জিজ্ঞাসাবাদ হয়ে যাবে, এবং ওই মলের কোনো রেস্টুরেন্টে ডিনারও সেরে নেব। এমনিতেই আপনি ফ্লোটিং রেস্টুরেন্টে বসতে চাইছিলেন, আপনার রেস্টুরেন্টে বসার ইচ্ছেটা পূর্ণ হয়ে যাবে। বেশ তো, চলুন না। হ্যাঁ, অনেক দিন বাইরে খাওয়া হয় না। তবে চলুন। অলোক ও ফটিকরা শপিং মলে এসে পৌঁছয়।
এরপর রতন যেই দোকানে কাজ করে সেই দোকানে রতনের সম্পর্কে খোঁজ খবর নিতে ঢোকে। দোকানের কর্মচারীরা রতনের সম্বন্ধে বিশেষ কিছু বলে না, কিন্তু ম্যানেজার ভদ্রলোকের কথা শুনে বোঝা যায় তিনি রতনের ওপরে খুবই বিরক্ত। প্রত্যেক সপ্তাহে একটা দুটো করে তার ছুটি চাই, তারপর তাড়াতাড়ি চলে যাওয়ার অভ্যেস তো আছেই। দেখুন, আজও আসেনি। সকাল থেকে ফোন করতাছি, সুইচ অফ। মালিককে কতবার বললাম ওকে ছাড়িয়ে দিন, দেবে না, কারণ রতন সেলের দিকে অন্যান্য স্টাফের থেকে অনেক বেটার। রতন এত ছুটি নেয় কেন? কারণ কি? সে কি আর সত্যি কথা বলবে? কোনোদিনও বলতো বউকে নিয়ে ডাক্তারের কাছে যাবো, কোনোদিনও ওর নিজের শরীর খারাপ থাকতো। রতনের নাম্বারটা আমাকে দিন তো। লিখা নেন। অলোককে ম্যানেজার নাম্বার দেয়। অলোক নিজের মোবাইলে সেভ করে রাখে। এরপর ম্যানেজারকে বলে, আর হ্যাঁ, আমার এই কার্ডটা রাখুন। রতন কাজে এলে অথবা ওর কোনো খোঁজ পেলে আমাকে কিন্তু জানাবেন। রতন কি কিছু করছে? রতনের বউ প্রিয়া গতকাল রাত্রে খুন হয়েছে, আর তারপর থেকে রতনকে আর পাওয়া যাচ্ছে না। খুন হয়েছে? রতন খুন করেছে? এখনই বলতে পারবো না, তদন্তের পর সেটা জানা যাবে। আচ্ছা, আপনি সানি নামে কাউকে চেনেন? সানি? না, সানি নামে কাউরে তো মনে পড়তাছে না। রেশমি কি আপনার দোকানে কাজ করে? না, নিচের ফ্লোরে কসমেটিক্সের দোকান আছে, ওখানে কাজ করে। আপনি রেশমিকে চেনেন? ও তো আমার দিদির মাইয়া। আপনার নিজের দিদি? হ্যাঁ, কেন? রেশমি কিছু করছে নাকি? রেশমি থাকে কোথায়? রতনের পাড়াতেই। রেশমির সাথে কি রতনের আলাপ আছে? একই পাড়ায় যখন থাকে আলাপ তো থাকা উচিত, তবে মনে হয় না খুব ঘনিষ্ঠ। কারণ রেশমি যখন আমার সাথে দেখা করতে আইতো এই দোকানে, তখন রতনের সাথে কোনোদিনও কথা বলতে দেখি নাই। আপনার জামাইবাবু কি করে? দিদি জামাইবাবু বাইসা নাই। ওরা দুইজন কিছু বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। রেশমি কোন দোকানে কাজ করে বললেন? ম্যানেজার ভদ্রলোক দোকানের নাম বলে। এরপর ফটিক, অমিত ও অলোক ওই দোকান থেকে বেরিয়ে যায়। ফটিকরা এসে পৌঁছয় নিচের ফ্লোরে, রেশমির কসমেটিক্সের দোকানের সামনে। ওই মেয়েগুলোর মধ্যে রেশমি কোনটা? যে মেয়েগুলোকে দেখতে পাচ্ছি তাদের মধ্যে কেউ না। তবে হয়তো আজ কাজে আসেনি। এই সময় রেশমি নিচের শোকেস থেকে একটা সানস্ক্রিন তুলে সামনে দাঁড়িয়ে থাকা কাস্টমারটিকে দেয়। অলোক রেশমিকে দেখতে পেয়ে বলে ওঠে, ওই যে ওই মেয়েটি রেশমি। চলুন, ভেতরে যাবেন? দরকার নেই, আপনি তো আগে থেকেই ওনাকে জিজ্ঞাসাবাদ করে নিয়েছেন। চলুন বরঞ্চ রেস্টুরেন্টে ঢুকি। ফটিকরা দোকানের সামনে থেকে চলে যায়, এসে ঢোকে একটা রেস্টুরেন্টে। এরপর তিনজনে মনের মতন অর্ডার দিয়ে ডিনার সারে। ফটিক তার অভ্যেস মতন মর্নিং ওয়াক সেরে বাড়ি ফেরে। এরপর উষ্ণ জলে লেবুর রস মিশিয়ে গ্লাসটাকে নিয়ে এসে সোফায় এসে বসে এবং সামনে রাখা ছোট টেবিলের ওপর থেকে আজকের নিউজ পেপার তুলে চোখ বোলাতে থাকে। এই সময় অমিত বাইরের দরজা খুলে ঘরে এসে ঢোকে, হাতে তার বাজার ভর্তি ব্যাগ। বাজার করা থেকে রান্না করা সব কিছু আমার ঘাড়ের ওপর দিয়ে ভালোই আছিস। মর্নিং ওয়াক সেরে যখন বাড়ি ফিরিস সেই সময় বাজারটা তো করে আনতে পারিস। মাথা গরম করিস না, বাইরে থেকে এসেছিস, বাজারের ব্যাগ রেখে শান্ত হয়ে বস। কথা এড়িয়ে যাওয়ার পলিসিটা ভালোই শিখেছিস। আজ আমার জন্য রান্না করিস না, দুপুরে ফল খাবো। তাতে কি আর রান্না বন্ধ হয়ে যাবে? আমাকে তো খেতে হবে। এই সময় অমিতের পকেটে থাকা মোবাইল বেজে ওঠে। অমিত তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে বাজারের ব্যাগ রেখে পকেট থেকে মোবাইল বার করে কানে নেয়। হ্যালো। অলোক বলছি। ফটিকবাবুর ফোন অফ পেলাম। মনে হয় চার্জে দিয়েছে। ও মোবাইল চার্জে দেওয়ার সময় ফোন বন্ধ রাখে। যাই হোক, আজকে আমরা রতনের বাড়ি যাচ্ছি। সেই জন্যই তো ফোন করলাম। যদি 12টা নাগাদ ওখানের প্রোগ্রামটা রাখি তবে কি খুব অসুবিধে হবে? কোনো অসুবিধে নেই,
অ্যাকচুয়ালি আমার বাচ্চা স্কুলে আজ পেরেন্টস টিচার মিটিং আছে। নো প্রবলেম, আপনি নিশ্চিন্তে কাজ সেরে আসুন। ওকে, থ্যাংক ইউ। অলোক ফোন ছাড়ার পরে অমিত কান থেকে মোবাইল নামিয়ে ফটিককে বলে, রতনের বাড়ি যাওয়ার প্রোগ্রামটা পিছিয়ে 12টা হয়েছে। খুব ভালো, তবে আমি টিফিনটা করে একটু ঘুরে আসি। কোথায় যাবি? যাই, কিছু ফল কিনে আনি। যেতে হবে না, আমি নিয়ে এসেছি। অমিত ড্রেস চেঞ্জ করতে বেডরুমে চলে যায়। ফটিক গ্লাস তুলে লেবুর রস মেশানো জল পান করে। এরপর আবার পেপারে চোখ রাখে। কিছুক্ষণ পর অমিত ড্রেস চেঞ্জ করে বেরিয়ে আসে। ডিম সেদ্ধ খাবি না পোচ খাবি? 6টা ডিমে শুধু পোচ বানিয়ে দিস, তাতেই হবে। নো ব্রেড। অমিত রান্নাঘরে চলে যায়। ফটিক পেপার ছেড়ে অমিতকে জিজ্ঞেস করে, অমিত, রতন কোথায় পালাতে পারে বলতো? গ্রামে কোনো ওর বাড়ি আছে কিনা সেটা আগে জানতে হবে, আর যদি না থাকে তবে ওর আত্মীয়দের বাড়িতে খোঁজ নিতে হবে। ধরে নে দুটোর মধ্যে কোনোটাই নেই, মানে আত্মীয়ও নেই, গ্রামে বাড়িও নেই। তবে তবে আর কি, অল ইন্ডিয়া সন্ধান। সেটাই। পেপারে আজ প্রিয়া খুনের বিষয় কিছু লেখেনি? লিখেছে, গৃহবধূর খুন। খুনের জন্য তার স্বামী রতন ও সানি নামে একটি ছেলেকে সন্দেহ করা হচ্ছে। দুজনেই নিখোঁজ। পুলিশ তাদের খোঁজ করছে। সানি নামের ছেলেটি কে হতে পারে বলতো? রতনের সাথে যখন ঝগড়া হয়েছে, তার মানে বন্ধু হবে না। বন্ধুও শত্রু হয়, বিশেষ করে মেয়ে লিখেছে। কথাটা বলেই ফটিকের কিছু মনে হয়। তারপর বলে, আচ্ছা, সানি প্রিয়ার কেউ না তো? অমিত, অলোকবাবুকে ফোন করে জিজ্ঞেস কর, প্রিয়ার খুনের খবর পেয়ে প্রিয়ার বাপের বাড়ি থেকে কেউ এসেছিল কি না, অথবা প্রিয়ার বাপের বাড়ির সম্বন্ধে কিছু জানে কি না। অমিত রান্নাঘর থেকে বেরিয়ে আসে। পরে করছি, কারণ উনি বলল ওনার বাচ্চার স্কুলে পেরেন্টস টিচার মিটিং আছে, ওখানে যাবে। এইটুকু কথা জিজ্ঞেস করাই যেতে পারে। ফটিক সোফা থেকে উঠে বেডরুমে যায় এবং চার্জার থেকে মোবাইল খুলে অন করে। এই সময় অমিতের ফোন বেজে ওঠে। অমিত ফোন ধরে। ফটিক আপনাকেই ফোন করতে যাচ্ছিল। আচ্ছা, শুনুন, সানি নামে ছেলেটি থানায় গেছে, আমি ওখানেই পৌঁছচ্ছি, আপনারাও চলে আসুন। ঠিক আছে, আপনি পৌঁছন, আমরা পৌঁছচ্ছি। অমিত অলোকের সাথে কথা বলার সময় ফটিক এসে অমিতের সামনে দাঁড়ায়। অমিত ফোন ছাড়তেই ফটিক জিজ্ঞেস করে, কি হয়েছে? সানি অলোকবাবুদের পুলিশ স্টেশনে গেছে। আচ্ছা, চল দেখি। পোচগুলো হয়ে গেছে, এগুলো খেয়ে নে, আমি একটু কর্নফ্লেক্স খেয়ে নিচ্ছি। সানি ডিউটি অফিসারের সামনে একটি চেয়ারে বসে। ইন্সপেক্টর অলোক পুলিশ স্টেশনে এসে পৌঁছয় এবং সোজা সানির সামনে এসে জিজ্ঞেস করে, আপনি সানি? সানি ঘাড় ঘুরিয়ে অলোকের দিকে তাকায় এবং উঠে দাঁড়িয়ে বলে, ইয়েস স্যার, আমি সানি। আসুন আমার সাথে। অলোক এগিয়ে গিয়ে নিজের চেম্বারে এসে ঢোকে। পিছনে সানি। বসুন। সানি চেয়ারে বসে, বলে, পেপারে পড়লাম প্রিয়া খুন হয়েছে, আর তার জন্য আপনারা আমাকে সন্দেহ করছেন। বিশ্বাস করুন, আমি প্রিয়াকে মারিনি। তবে কে মেরেছে? আমি বলতে পারবো না, কিন্তু ওর হাজব্যান্ডটা ভালো না। রতন ওকে খুব অত্যাচার করে, করতো। এই সময় ফটিক ও অমিত আসে। আসতে পারি? অলোক মুখ তুলে তাকায় এবং ফটিকদের দেখে বলে, আসুন। ফটিকরা ঘরে এসে ঢোকে। বসুন। ফটিকরা সানির পাশের চেয়ারগুলোতে বসে। উনি হলেন সানি, আর ওনারা হলেন ফটিক ও অমিত। আপনাকে খোঁজার দায়িত্ব ওনাদের ওপরে ছিল। নমস্কার। নমস্কার। রতন কেন প্রিয়ার ওপর অত্যাচার করত? প্রিয়াদের বিয়ে হয়েছে 5 বছর হয়েছে, কিন্তু ওদের কোনো সন্তান হয়নি। সন্তান হয়নি বলাটা ভুল। বিয়ের 1 বছর পরেই প্রিয়া প্রেগনেন্ট হয়েছিল। সেই সময় রতনের চাকরি চলে গেছিল, তাই রতন তখন বাচ্চার রিস্ক নেয়নি, বাধ্য করেছিল প্রিয়াকে অ্যাবর্শন করতে। এরপর থেকে প্রিয়ার মা হতে পারেনি।
প্রিয়া মা হতে পারছিল না, তাই জন্য অত্যাচার করত? প্রিয়ার মুখে শুনেছি রতন এটাই বলতো, কিন্তু প্রিয়ার বক্তব্য আলাদা। রতন নাকি কোনো মেয়ের সাথে প্রেম করে। মেয়েটির কি নাম, কোথায় থাকে? সেসব কোনোদিনও প্রিয়া আমাকে বলেনি। প্রিয়ার সাথে আপনার সম্পর্ক কি? প্রিয়া আমার বন্ধু, স্কুল লাইফ থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি। প্রিয়ার মা বাবা কোথায় থাকেন? প্রিয়ার বাবা অনেক আগে মারা গেছেন। প্রিয়ার মা মারা গেছেন প্রিয়ার বিয়ের 2 বছর পর। ওনার ক্যান্সার হয়েছিল। আর ওর ভাই বোন কোথায় থাকে? প্রিয়া ওর বাবা মায়ের একমাত্র সন্তান। আপনি বিয়ে করেছেন? আমার 3 বছরের মেয়ে আছে। রতনের সাথে প্রিয়ার বিয়ে কি সম্বন্ধ দেখে হয়েছিল? না, রতনের সাথে প্রিয়ার কলেজে আলাপ, ওখান থেকেই ওদের প্রেমের সূত্রপাত। আপনি প্রিয়ার কলেজে পড়তেন না? আমি ইঞ্জিনিয়ারিং পড়তে অন্য রাজ্যে চলে গেছিলাম, কিন্তু ওর সাথে আমার যোগাযোগ ছিল। বলতে গেলে রোজই আমাদের ফোনে কথা হতো। খুনের রাতে আপনি প্রিয়াদের বাড়ি কেন গেছিলেন? দেখুন, আমি খোলাখুলি বলছি, রতন প্রিয়া আর আমার সম্পর্ক নিয়ে সন্দেহ করত। এটা শুরু হয়েছিল বছরখানেক আগে। আমি মাঝে মধ্যেই প্রিয়ার সঙ্গে দেখা করতে ওদের বাড়িতে যেতাম, কখনো রতন থাকাকালীন, আবার কখনো বা রতন না থাকাকালীন। একদিন প্রিয়া ফোন করে বলল গাজরের হালুয়া বানিয়েছে, মৌয়ের জন্য নিয়ে যেতে। মৌ কে? মৌ আমার মিসেস। মৌকে প্রিয়া চিনত? মৌ, প্রিয়ার আমরা সবাই একই স্কুলে পড়তাম। তাছাড়া মৌ প্রিয়াদের পাশের বাড়ির মেয়ে। তারপর কি হলো? আমি অফিস ছুটির পর প্রিয়াদের বাড়িতে পৌঁছই। তখন রতন ছিল না। প্রিয়ার আমি দুজনে চা খেতে খেতে গল্প করছিলাম। এমন সময় রতন আসে। আমাকে দেখেই ওর যেন মাথা গরম হয়ে গেল। 1 মিনিট। এই বলে অলোক তার টেবিলের ওপর রাখা কাগজের প্যাড ও পেন সানির দিকে বাড়িয়ে দেয়। এখানে আপনার বাড়ির অ্যাড্রেসটা লিখে দিন তো। সানি নির্দ্বিধায় অ্যাড্রেস লেখে। অলোক প্যাডটা নেয় এবং অ্যাড্রেসের চোখ বোলাবার পরে বলে, একটু বসুন, আমি আসছি। অলোক চেয়ার ছেড়ে বাইরে চলে যায়। বাইরে এসে একজন মহিলা এসআইকে ডেকে বলে, পৌলমী, আপনি এই অ্যাড্রেসে যান, আর কি কি জিজ্ঞেস করতে হবে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে লিখে পাঠাচ্ছি। অলোক এসআই মহিলাটিকে অ্যাড্রেসের পেজ ছিঁড়ে দেয়। এসআই চলে যায়। অলোক তার মোবাইল বার করে হোয়াটসঅ্যাপে কিছু লিখতে থাকে এবং লেখা শেষ হলে ঘরে ফিরে আসে ও নিজের চেয়ারে বসে। সানিকে বলে, হ্যাঁ, এবার বলুন তো। আমি আর প্রিয়া গল্প করছিলাম, এমন সময় রতন আসে। আমাকে দেখে রতনের যেন মাথা গরম হয়ে ওঠে। প্রিয়া ও সানি বসার ঘরে বসে গল্প করছে। তুই যা রানার সাথে লাগতিস, রানা ভালো বলে তোকে কিছু বলতো না। সেটা ঠিক, ছেলেটা খুব ভালো। তা এখন কোথায় আছে জানিস? ও তো সিবিএসসি পাস করার পর লন্ডনে ওর মামার কাছে চলে গেল। ওখানে পড়াশোনা কমপ্লিট করে ভালো চাকরি করছে। তার মানে তোর সাথে যোগাযোগ আছে? হ্যাঁ, রাতে মাঝে মাঝে ফোন করে গল্প করি। ওখানে একটা মেয়ের সাথে প্রেম করে, সামনের বছর বিয়ে করবে। মেয়েটা কি ওখানকারই? হ্যাঁ, ব্রিটিশ। এমন সময় কলিং বেলের আওয়াজ হয়। রতন এলো। প্রিয়া উঠে দরজা খুলতে গেলে সানি বলে, তুই বস, আমি খুলছি। সানি উঠে গিয়ে দরজা খোলে। রতন ঢোকে। ও এসে হাজির। আচ্ছা, তোমাদের মনে হয় না আমি বাড়িতে থাকি না, তোমরা দুজনে একা ঘরে থাকছো, কি করছো কি না করছো কেউ জানে না। আমি কি ভাববো, পাড়া প্রতিবেশী কি ভাববে, এসবের কোনো তোয়াক্কা করো না। প্রিয়া উঠে আসে। কি সব বলছো? দাও ব্যাগটা দাও। থাক, এটুকু আমি নিজেই রাখতে পারবো। রতন এগিয়ে যায় বসার জায়গার দিকে। ব্যাগটা পাশে রেখে সোফায় বসে। দেখো, সবার মুখ বন্ধ করার একটা উপায় আছে। সামনের সপ্তাহে ভাই ফোঁটা, তোমরা ফোঁটা দিয়ে নিয়ে ভাই বোন হয়ে যাও। কি বলছো রতনদা? আমাদের বন্ধুত্বর সম্পর্কটা ভালো লাগছে না? ভাই বোন হয়ে যেতে বলছো? আমরা বন্ধু আছি
আর আমরা বন্ধুই থাকবো। আমাদের রিলেশন কোনোদিনও পাল্টাবে না। আর পাল্টাবার হলে তো ওকে বিয়ে করে নিতাম, ও আমার বউ হয়ে যেত। ঠিক বলেছিস, তবে তুমি কোনো প্রেমেই থাকতে না। তবে বিয়ে করলে না কেন? বিয়ে হলে তোমার মতো স্বামী হয়ে যেতাম, গার্জিয়ানগিরি করতাম। ভেবে চিনতে কথা বলো সানি, আমি গার্জেনগিরি করছি? আরে মাথা গরম করছো কেন? ও তো এমনি বলছে। শোনো সানি, আমি বাড়িতে না থাকাকালীন তুমি আসবে না। এই পাড়ায় আমার একটা মর্যাদা আছে, আর সেটা তোমার জন্য আমি খারাপ করতে পারবো না। এটা আবার হয় নাকি? ওর যখন মন চাইবে তখন ও আসবে। লোকে কি বলবে সেই ভয়ে জানি আসা বন্ধ করে দেবে? আসতে বারণ করিনি, বলেছি আমি থাকাকালীন আসতে। আরে ব্যাপারটা একই হলো। আমি বলছি সানি, তোর যখন মনে হবে আসবি, দেখি কে আটকায়। এত বড় সাহস তোমার? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে চ্যালেঞ্জ করছো? এটা তোমার একার বাড়ি না, আমারও অধিকার আছে। রতন আচমকা প্রিয়ার গালে চড় মারে। উফ, এ কি করলে রতনদা? তুমি প্রিয়া গায়ে হাত তুললে? আর কোনোদিন এই ভুল করো না, এরপর কিন্তু প্রিয়ার স্বামী বলে ছেড়ে দেবো না। আচ্ছা, এত বড় হতা তুই? আমি রোজ মারবো, দেখি তুই কি করিস। এখন যা সানি, পরে কথা হবে। সানির মাথা গরম হতে থাকে। ও রাগ চোখে রতনের দিকে তাকায়। প্রিয়া বোঝে সানি রেগে গেছে, তাই ওকে চলে যেতে বলে। সানি নিজেকে শান্ত করে এবং প্রিয়ার কথা মতন ঘর থেকে বেরিয়ে যায়। রতন চিৎকার করে বলে, শোন, আর কোনোদিন এই বাড়িতে আসবি না। এটা ভোট্টার লোকের বাড়ি, বুঝলি? সানি বলা বন্ধ করে থেমে যায়। অলোক এবং ফটিকরা মন দিয়ে সানির কথা শুনছিল। একটু পরে সানি বলে ওঠে, বাড়িতে ফিরে মৌকে সব বললাম। মৌ সব কথা শোনার পর বলল, রতনদা যখন পছন্দ করছে না, ওদের বাড়ি যাওয়া ছেড়ে দাও। আমি আর ওদের বাড়ি যেতাম না। প্রিয়ার সাথে ফোনে কথা হতো। প্রিয়া প্রায় বলতো রতন ওকে মেন্টালি টর্চার করছে, মাঝে মাঝে গায়ে হাত তুলছে। তখনই জেনেছিলাম রতন নাকি কোনো মেয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়েছে। আমি মেয়েটির নাম জিজ্ঞেস করেছিলাম, বলেন। খুনের রাতে ওদের বাড়ি গিয়েছিলেন কেন? শুধু খুনের রাতে না, তার আগেও আমি ওদের বাড়ি গেছি। অবশ্য তখন রতন থাকতো না। কেন যেতেন? আপনাকে তো বারণ করেছিল বাড়িতে যেতে। রতন প্রিয়ার খাওয়া বন্ধ করে দিয়েছিল। গ্রসারি বাজার কিছুই আনতো না বাড়িতে। রতন নিজে বাইরে খেয়ে নিত। আমি মাঝে মাঝে গিয়ে প্রিয়াকে টাকা দিয়ে আসতাম। প্রিয়া পড়াশোনা জানা মেয়ে, ও ঠিক করে চাকরি করবে। রতন কাজে গেলে প্রিয়া ইন্টারনেটে চাকরির চেষ্টা করত। আমিও অনেককে প্রিয়ার চাকরির জন্য বলে রেখেছিলাম। একদিন প্রিয়া আমাকে ফোন করে জানালো ও একটা কোম্পানিতে চাকরি পেয়ে গেছে। আমরা দুজনে সেদিন খুব আনন্দ পেয়েছিলাম। আমরা ঠিক করলাম বাইরে লাঞ্চ করব। মৌকেও বলেছিলাম। মৌয়ের সেদিন সোমবার, অতএব নিরামিষ, ও বাইরে খাবে না। কিন্তু আমাদের যাওয়াতে ও কোনো আপত্তি করলো না। আমি আর প্রিয়া একটা রেস্টুরেন্টে লাঞ্চ করলাম। ওই সময় প্রিয়া ঠিক করলো আমাদের স্কুল দেখতে যাবে। আমিও বারণ করলাম না। এমনিতেই মেয়েটা কষ্টে আছে, এটুকু আবদার নয় রাখলাম। নামই ইংলিশ মিডিয়াম স্কুল, তাই ভেতরে ঢোকার চেষ্টা করলাম না। আমরা দুজনে বাইরে থেকে স্কুলের বিল্ডিংটাকে ঘুরে ফিরে দেখলাম। দাঁড়িয়ে রইলাম গেটের বাইরে। প্রিয়ার ইচ্ছা হয়েছে যদি কোনো পুরনো টিচারকে দেখতে পায় কথা বলবে, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েও পুরনো কাউকে দেখা গেল না। এবার প্রিয়া ঠিক করে, চল সানি, সিনেমা দেখি। তুই কি খেপেছিস? এখন 4টে বাজে। এরপর সিনেমা দেখে বাড়ি ফিরে দেখবি তোর হাজব্যান্ড এসে গেছে। আসুক গিয়ে, চাকরি করব, এখন আর এত ভয় পেলে চলবে না। তোকে রতন চাকরি করতে দেবে? প্রথম মাস জানাবো না, কারণ রতন যখন বের হয় তারপরেই আমি বের হব, ফিরবো ওর আগে। আর তাছাড়া এখন ও কারুর প্রেমে হাবুডুবু খাচ্ছে।
আমাকে নিয়ে ওর মাথা ব্যথা নেই। মেয়েটা কে? দেখিনি কোনোদিন। রতনকে রাতে মেয়েটার সাথে লুকিয়ে কথা বলতে শুনেছি। আচ্ছা ছাড়ো সব, চল নন্দনে যাই। ওদিকটা যাই না অনেকদিন, যদি সুযোগ পাই সিনেমা দেখব, না হলে বাড়ি ফিরে যাব। সেদিন আমরা সিনেমা দেখিনি, নন্দন, রবীন্দ্র সদন, একাডেমি ঘুরে প্রিয়াকে বাড়ি পৌঁছে দিয়েছিলাম। এত দূর যখন আসলি একটু বসে যা। না রে ভাই, রতনদা এসে গেলে ঝামেলা করবে। তুই বরঞ্চ একটু জল দে, জল খেয়ে কেটে পড়ি। প্রিয়া রান্নাঘর থেকে গ্লাস নিয়ে ফিল্টার থেকে জল ভরে সানিকে দেয়। এই নে। সানি জল খায় ও গ্লাস টেবিলের উপর রাখে। চলি, ভালো থাকিস। সানি ঘুরে বাইরের খোলা দরজার দিকে এগোতে গেলে দেখে রতন দাঁড়িয়ে। সানি থমকে যায়। প্রিয়া চমকে ওঠে। কর কর, গল্প কর, আমিও একটু শুনি। তোরা কি গল্প করিস? আমাদের কথা হয়ে গেছে, এখন আমি যাব। তার আগে বল, তুই কেন আমার বাড়িতে ঢুকেছিস? তোকে অনেকবার আমার বাড়িতে আসতে বারণ করেছি, তোর লজ্জা করে না? বেহায়ের মতো আমার বাড়িতে আসতে। আমি না এলে তো তোমার সুবিধা হয়, দিন রাত বউয়ের ওপর অত্যাচার করতে পারো। সেগুলো তোকে দেখতে হবে না, সেটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি না থাকাকালীন আমার বউয়ের সাথে লুকিয়ে দেখা করতে আসিস, নির্লজ্জ মানুষ কোথাকারে। মুখ সামলে কথা বলো, সবাইকে তোমার মতো চরিত্রহীন ভেবো না। প্রিয়া আমার বন্ধু, ও যতবার ডাকবে আমি ততবার আসবো। আচ্ছা, এত ভালোবাসা? তবে লুকিয়ে দেখা করতে আসিস কেন? তোর সাথে নিয়ে যাও ওকে। কি আজে বাজে কথা বলছো? সানি কেন আমাকে নিয়ে যাবে? তুই চুপ থাক, একটা অসভ্য মহিলা। এই বলে রতন প্রিয়াকে জোরে ধাক্কা মারে। মাগো! প্রিয়া ধাক্কা সামলাতে না পেরে দেয়ালে গিয়ে ধাক্কা খায়। তুমি ওকে মারলে কেন? হ্যাঁ? সানি রতনকে ধাক্কা মারে। রতন পড়ে যায়। এরপর রতন উঠে সানিকে মারে। দুজনের মধ্যে মারপিট শুরু হয়। ধাক্কাধাক্কিতে ঘরের জিনিসপত্র একের পর এক পড়তে থাকে। প্রিয়া উঠে দুজনের মারপিট ঠেকাবার আপ্রাণ চেষ্টা করে। কি করছো তোমরা? ছাড়ো দুজন দুজনকে। সানি, তুই ওকে ছেড়ে দে, চলে যা এখান থেকে। রতন সানি কেউ প্রিয়ার কথা শোনে না। প্রিয়া দুজনের মারপিট ঠেকাবার চেষ্টা করে। দুজনের মারপিটের মধ্যে প্রিয়ার ধাক্কা লাগে। প্রিয়া পড়ে যায়। প্রিয়ার মাথায় ব্যথা পায়। তবু সে নিজেকে সামলে বলে, সানি প্লিজ ছেড়ে দে আমার দিব্যি, তুই চলে যা। সানি প্রিয়ার কথা শোনে। সে রতনকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। বলে, তুই বললি তাই তাকে ছেড়ে দিলাম। এখন চলে যা সানি। রতন একটা জানোয়ার হয়ে গেছে, আগের রতন আর নেই। আমার দিব্যি, তুই আর মারপিট করিস না, প্লিজ চলে যা। সানি প্রিয়ার থেকে চোখ সরিয়ে রতনের দিকে রাগ চোখে তাকায়। এখনো বলছি, সাবধান হয়ে যাও, নাহলে কপালে দুঃখ আছে। কথা শেষ করে সানি বাইরের দরজার দিকে চলে যাচ্ছিল। রতন জোর পায়ে এগিয়ে গিয়ে সানির কাঁধ ধরে টানে। এই, আমায় কি সাবধান করছিস? হ্যাঁ? সানি ঘুরে রতনের ওপর ঘুষি চালাতে হাত তোলে। প্রিয়া বলে ওঠে, সানি না! ওরে বাবা, প্রেম একদম উতলে পড়ছে। হ্যাঁ? সানি প্রিয়ার কথা রাখতে রতনকে মারে না। রতনকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর বাইরের খোলা দরজা থেকে ছুটে বেরিয়ে যায়। রতন উঠে দাঁড়িয়ে সানির পিছু নেয়। যেও না, প্লিজ যেও না। প্রিয়া উঠতে গেলে পারে না। মাথার সাথে কোমরেও তার ব্যথা লেগেছে। সে আবার বসে পড়ে। রতন আপনাকে ধরার জন্য কত দূর এসেছিল? 5 রাস্তা পর্যন্ত। তারপর দেখলাম দাঁড়িয়ে গেল। আমি তখন একটা অটো পেয়ে যাই।
অটো ধরে বাড়ি ফিরে আসি। সকালে উঠে নিউজ পেপার পড়তে গিয়ে প্রিয়ার খুনের ঘটনা জানতে পারি। বাড়ি ফেরার পরে আপনার মিসেস জিজ্ঞেস করলো না সারাদিন কোথায় ছিলেন? ওকে জিজ্ঞেস করতে হয়নি, আমি নিজে পুরো দিনের ঘটনা ওকে জানিয়েছিলাম। মৌ খুব ভালো মেয়ে, ও কোনোদিনও আমাকে অবিশ্বাস করেনি। অবশ্য আমিও কোনোদিনও এমন কাজ করিনি যাতে ওর আমার প্রতি বিশ্বাস ভেঙে যায়। আপনার কি মনে হয় রতন ফিরে গিয়ে প্রিয়াকে খুন করেছে? অস্বাভাবিক কিছু না, রতন এখন যেই পর্যায়ে আছে ও সব কিছু করতে পারে। ফটিকবাবু কিছু বলুন। কিছু বলার মতন পাচ্ছি না, তবে রতনের প্রেমিকার নামটা জানতে পারলে ভালো হতো। আচ্ছা সানি, রতনের মা বাবা কোথায় থাকে? রতনের বাবা নেই, মা উত্তর 24 পরগনার গোবরডাঙ্গায় ওদের আদি বাড়িতে থাকে। ওর ভাই বোন? রতন বাবা মায়ের একটাই সন্তান। আপনি রতনের গোবরডাঙ্গার বাড়িতে কোনোদিনই গিয়েছিলেন? কন্যা যাত্রী গেছিলাম, রতনের বৌভাত ওই বাড়িতে হয়েছিল। আপনি ওই বাড়ির ডিটেলস অ্যাড্রেসটা যদি দিতেন তবে ওখানে একটু খোঁজ খবর নিতাম। বলা যায় না, হয়তো রতন ওখানে লুকিয়ে আছে। অ্যাড্রেস জানি না, তবে কিভাবে যেতে হবে বলে দিতে পারবো। সেটুকুই দিন, বাকিটা দেখছি। আপনার বউ আপনার আর প্রিয়ার সম্পর্ক নিয়ে সন্দেহ করতো না, এটা আপনি কনফার্ম? 100%। না, অনেক সময় হয়তো সন্দেহ করছে কিন্তু বলছে না, বরঞ্চ একটা খুনি ভাড়া করে প্রিয়াকে সরাবার প্ল্যান করছিল, আর সেই খুনি সুযোগ পেয়ে প্রিয়াকে খুন করে পালিয়েছে। এটা সিনেমাটিক ভাবনা হয়ে গেল। মৌ এমন মেয়ে নয় যে ও কাউকে খুন করার কথা ভাববে। আর তাছাড়া মৌ খুব স্পষ্টবাদী, ও রেখে ঢেকে কথা বলে না। অলোকবাবু, কাগজের প্যাডটা ওনার দিকে এগিয়ে দিন। অলোক পেন ও প্যাড সানির দিকে এগিয়ে দেয়। ওখানে রতনের গোবরডাঙ্গার বাড়িতে কিভাবে যাব লিখে দিন, পারলে ম্যাপ করে দিলে ভালো হয়। সানি কাগজের প্যাড ও পেন নিয়ে লিখতে শুরু করে। এমন সময় অলোকের মোবাইল বাজে। অলোক ফোন ধরে, বলে, বলুন। অলোককে এসআই পৌলমি ফোন করেছে। পৌলমি জানায় সে সানির বাড়ি গিয়ে মৌয়ের সাথে কথা বলেছে এবং সানি যেই কথাগুলো বলছে মৌ সেই একই কথা বলেছে। অতএব ধরে নেওয়া যায় সানি সত্যি বলছে। ঠিক আছে, আপনি চলে আসুন। সানি রতনের গোবরডাঙ্গার ডিটেলস রোড ম্যাপ এঁকে অলোকের কথা শেষ হওয়ার অপেক্ষা করছিল। অলোক ফোন ছাড়ে, এরপর সানিকে বলে, আচ্ছা, রতনের মোবাইল নাম্বার নিশ্চয়ই জানা আছে। হ্যাঁ স্যার। লিখে দিন এখানে। সানি প্যাডের পেজের উপর রতনের নাম্বার লেখে। এবার আপনি যেতে পারেন, কিন্তু মনে রাখবেন পুলিশের নজর কিন্তু আপনার ওপর থাকবে। ঠিক আছে। সানি ঘর থেকে বেরিয়ে যায়। অলোক বলে, আমি আমার একজন এসআইকে সানির বাড়ি পাঠিয়েছিলাম। সানির মিসেসকে জিজ্ঞাসাবাদ করার পরে যেটা জানা গেছে, সানি যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু সবই সঠিক। তার মানে আমাদের এখন রতনকে খুঁজে পাওয়াটা সব থেকে জরুরি। ফটিক চেয়ার ছেড়ে ওঠে এবং পকেট থেকে নিজের মোবাইল বার করে প্যাডে সানির আঁকা ম্যাপের ছবি তোলে ও রতনের মোবাইল নাম্বার সেভ করে নেয়। রতনের বাড়ি যাওয়ার প্রোগ্রামটা কি করবেন? চলুন একবার ঘুরে আসি, হয়তো আপনাদের কিছু উপকার হতে পারে। প্রিয়ার লাশের ছবি আপনার মোবাইলে তোলা আছে? আছে, যেতে যেতে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। এই বলে অলোক চেয়ার ছেড়ে ঘর থেকে বেরিয়ে যায়, সাথে ফটিক ও অমিত। পুলিশ স্টেশনে ফটিকদের গাড়ি রেখে অলোকের গাড়িতে সবাই রওনা দেয়। ফটিক সানির বলা কথাগুলো ভাবছে। অলোক অমিতের হোয়াটসঅ্যাপে প্রিয়ার লাশের ছবিগুলো পাঠিয়েছে। অমিত সেইগুলো দেখছে। অলোক ড্রাইভারের পাশের সিটে বসেছিল। সে বলে ওঠে, এসআই পৌলমি যা বলল তাতে বোঝা গেল মৌ খুব সাদাসিধা মহিলা, এবং সানি আর মৌয়ের আন্ডারস্ট্যান্ডিংও কিন্তু খুব ভালো। অতএব সানি আর প্রিয়ার সম্পর্ককে সন্দেহ করে প্রিয়াকে খুন করবে বা করাবে, এটা মনে হয় না।
অমিত ফটো দেখা বন্ধ করে, বলে, আমি বলছি না মৌ খুন করেছে বা করিয়েছে, কিন্তু ভেবেছেন একজন মহিলার হাজবেন্ড তার বউকে ছেড়ে বান্ধবীকে নিয়ে রেস্টুরেন্টে লাঞ্চ করছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, অফিস ছুটির পরে তার সাথে দেখা করতে যাচ্ছে। এটা কি কোনো বউ মেনে নেবে? সব মানুষ সমান হয় না। প্রিয়া কষ্টে ছিল, তাই সানি প্রিয়াকে মেন্টালি সাপোর্ট দিয়েছে, আর এগুলো সবই সানি মৌকে জানিয়ে করেছে। আর তাছাড়া প্রিয়াও তো মৌয়ের বন্ধু। তার হাজব্যান্ড যদি বউকে সাপোর্ট করে, মেন্টালি রিল্যাক্সেশন দেয়, এতে বরং মৌয়ের খুশি হওয়ারই কথা। মানুষত্বর দিক দিয়ে দেখতে গেলে আপনারা ঠিক বলছেন, কিন্তু কোনো বউ এতটা উদারতা কি হবে? দেখা যাক, পরবর্তী অনুসন্ধান বলবে। আপনারা কি গোবরডাঙ্গা নিজেরা যাবেন, না আমার লোক পাঠাবো? আমরাই যাব। পুলিশ গেলে রতনের মা ভয় পেয়ে যাবে। আমার মনে হয় রতনকে আপনারা ওখানে পাবেন না। কলকাতার এত কাছাকাছি ও নিশ্চয়ই লুকিয়ে থাকবে না। দেখা যাক, চেষ্টা করতে তো দোষ নেই। গাড়ি এসে থামে রতনের বাড়ির সামনে। অলোক এবং ফটিকরা গাড়ি থেকে নামে। রতনের ঘরের দরজায় পুলিশের লাগানো সিল করা তালা ঝুলছে। আপনারা কি ঘরে ঢুকবেন? প্রয়োজন নেই। বাড়ির পেছনে একটা দরজা আছে, আর ওখান থেকেও পেছনের রাস্তায় নামা যায়। বাড়ির পাশ থেকে নিশ্চয়ই সেখানে যাওয়া যাবে। চলুন ওদিকটাতেই যাই। ফটিকরা অলোকের সাথে বাড়িতে প্রবেশ করে এবং বাড়ির ডান দিকের সরু গলি দিয়ে পেছনে এসে পৌঁছয়। পেছনের গেটে তালা দেওয়া। ফটিক বাড়ির পেছনের দরজাটার দিকে তাকায়। এরপর বাড়ির বাদিক ও পেছনের বাগানের ফুল গাছগুলো দেখতে থাকে। ডালিয়া গাদা দিয়ে বাগানটা বেশ সাজানো। ডালিয়াগুলো অনেক বড় এবং একটু অন্যরকম। ফটিক এবার মাটির দিকে চোখ বোলায়। দেখতে পায় বাগানের মাটিতে অনেকগুলো জুতোর ছাপ। দেখে বোঝা যাচ্ছে জুতোর ছাপগুলো একই মাপের। অতএব জুতোর ছাপগুলো একই ব্যক্তির হতে পারে। জুতোর ছাপ খেয়াল করেছেন? অমিত ও অলোক জুতোর ছাপগুলোতে দৃষ্টি ফেলে। গতকাল তো এগুলো খেয়াল করিনি। ফরেনসিক টিমকে খবর দিন। এই জুতোর ছাপগুলো আপনার খুনের তদন্তে সাহায্য করতে পারে। সে তো অবশ্যই। দাঁড়ান, এখনই ফোন করছি। অলোক মোবাইল বার করে ফরেনসিক অফিসারের সাথে কথা বলে। এদিকে অমিত নিজের মোবাইল থেকে জুতোর ছাপের ছবি তুলতে থাকে। এরপর ছবিগুলো জুম করে দেখে। তারপর বলে, ছাপগুলো একটা জুতোরই। আমারও তাই মনে হচ্ছে। ফটিক জুতোর ছাপ ধরে এগিয়ে যায়। দেখে গেটের গ্রিলের লোহাতে মাটি লাগানো। এই সময় অলোক কথা শেষ করে বলে, ফরেনসিক টিম আসছে। জুতোর ছাপের ব্যক্তি এই গেটে উঠে ওপারে রাস্তায় নেমেছে। এই বলে ফটিক গেটের মাটি বাঁচিয়ে পা রেখে গেট টপকে রাস্তায় নামে। এরপর মাটি লাগা জুতোর ছাপ অনুসরণ করে বাড়ির বাঁদিকের রাস্তা ধরে ধীরে এগিয়ে যায়। কিছুটা যাওয়ার পর মাটির চিহ্ন আর দেখা যায় না। এরই মধ্যে অমিত ও অলোক গেট টপকে রাস্তায় নেমে এসেছে। সাবধান, জুতোর ছাপগুলোতে যেন পা না পড়ে। অলোক ও অমিত সাবধান হয়ে যায়। ফটিক বাঁদিকের রাস্তার সোজাসুজি তাকায়। এরপর পাশাপাশি বাড়িগুলোর দিকে দেখতে দেখতে রাস্তা ধরে এগিয়ে যায়। প্রতিটা বাড়ির পেছনে দরজা ও কিছুটা খালি জায়গা আছে। সেখানে কেউ বাগান করে রেখেছে, কারো আবার খালি পড়ে আছে। 5 নম্বর বাড়ির সামনে গিয়ে ফটিক দাঁড়িয়ে পড়ে। এরপর বাড়িটির বাগানের দিকে এগিয়ে যায়। পাঁচিলের এপার থেকে বাগানের ফুল গাছগুলো দেখতে থাকে। এখানে ডালিয়া, গাঁদা ও রজনীগন্ধা ফুটে আছে। পেছনের দরজার দিকে তাকায়, তারপর সিঁড়ির দিকে। অলোক ও অমিত রতনের বাড়ির পেছনের রাস্তায় দাঁড়িয়ে ফটিকের দিকে তাকিয়ে আছে। ফটিক এবার বাড়িটির সামনে থেকে চলে আসে এবং রতনের বাগানের গাছগুলো আবার ভালো করে দেখতে থাকে।
কি দেখছিস বলতো? ফুল গাছ। তুই তো জানিস ফুল আমার খুব পছন্দ। অলোকবাবু, আপনি নিশ্চয়ই ফরেনসিক টিমের জন্য অপেক্ষা করবেন। সে তো করতেই হবে। আপনার যদি একাকিত্ব মনে না হয় তবে আমরা চলে যেতাম। আমার কোনো অসুবিধে নেই। আপনি চাইলে আমার গাড়ি বরং আপনাদের পৌঁছে দিয়ে আসতে পারে। তার প্রয়োজন নেই, আমাদের ড্রাইভারকে বলছি গাড়ি নিয়ে চলে আসবে। অমিত, শ্যামকে ফোন করে রাস্তা বুঝিয়ে দে আর চলে আসতে বল। চলুন অলোকবাবু, বাড়ির সামনে গিয়ে দাঁড়াই। ফটিকরা আবার জুতোর ছাপের মাটি সুরক্ষিত রেখে গেটে চড়ে রতনের বাড়িতে প্রবেশ করে এবং বাড়ির পাশের সরু গলি থেকে বাড়ির সামনে রাস্তায় এসে দাঁড়ায়। ফটিক কিছুক্ষণ রতনের বাড়িটার দিকে তাকিয়ে কিছু ভাবে, এরপর পেছন থেকে দেখা 5 নম্বর বাড়িটার দিকে এগিয়ে যায়। সেখানে কিছুক্ষণ দাঁড়ায়, এরপর 5 নম্বর বাড়ি থেকে এগিয়ে গিয়ে 6-7 নম্বর বাড়ি পেরিয়ে 8 নম্বর বাড়ির সামনে এসে দাঁড়ায়। তারপর এদিক ওদিক তাকিয়ে ফিরে আসে রতনের বাড়ির সামনে। আপনি কি কিছু বুঝতে পারছেন? বোঝার চেষ্টা করছি। কি বোঝার চেষ্টা করছেন? সেটাই বুঝতে পারছি না। হেয়ালি করিস না, কিছু সন্দেহ হলে বল। বন্ধু, সময় দে, হুটহাট করে কিছু বলা যায় না। শ্যামকে ফোন করেছিস? করে দিয়েছি, এখনই পৌঁছে যাবে। গাড়িটা এলে চল, গোবরডাঙ্গা যাব। ওখানে রতন থাকলে অবশ্যই জানাবেন। লোকাল থানাকে তাহলে ফোন করে দেব। নিশ্চয়ই, সে আর বলতে। ফটিক ও অমিত গোবরডাঙ্গায় রতনের বাড়িতে এসেছে। এখানে রতনের মা একা থাকে, সাথে থাকে কাজের মেয়ে শেফালি। রতনদের বাড়িটি দোতলা, অনেকটা স্কুল বিল্ডিংয়ের মতন দেখতে। লম্বা বিল্ডিং, নিচে ওপরে লম্বা বারান্দা, তার ওপাশে বেশ অনেকগুলো ঘর। সামনে বিরাট উঠোন, উঠোনের এক পাশে গরুসহ গোয়াল ঘর, পাশে বিরাট কুয়ো, তার পাশে হ্যান্ড পাম্পের কল। সেই জায়গাটা সিমেন্ট দিয়ে বাঁধানো। রাস্তার এক পাশে সাইড করে রাখা ফটিকদের গাড়ি। ড্রাইভার নিজের সিটে বসে মোবাইল ঘাঁটছে। বাড়িটি পেছনে রেখে সোজা তাকালে রাস্তার ওপারে দেখা যায় বিরাট পুকুর। বেশ কিছু পাতিহাঁস পুকুরের জলে নিজের মনে ঘুরে বেড়াচ্ছে। পুকুরের ওপার থেকে শুরু হয়েছে সর্ষে এবং ভুট্টা ক্ষেত। উঠোনে চড়ে বেড়াচ্ছে মোরগ মুরগি। ফটিকরা উঠোনে দাঁড়িয়ে গ্রামের এই পরিবেশ উপভোগ করছিল। এই সময় রতনের মা মায়াদেবী ওপরের সিঁড়ি থেকে নেমে বারান্দা থেকে এগিয়ে বাইরে আসে, সাথে কাজের মেয়ে শেফালি। শেফালি বলল আপনারা নাকি রতনের বন্ধু, কিন্তু আগে কোনো দিন তো আপনাদের দেখিনি। আমরা রতনের কলেজের বন্ধু, অবশ্য আমরা রতনের থেকে সিনিয়র। রতনের বিয়েতে এসেছিলাম, হয়তো আপনার মনে নেই। হতে পারে, বয়স হচ্ছে তো এখন সব কিছু মনে রাখতে পারি না। আপনাদের কি এখানে চেয়ার এনে দেবো না ঘরে বসবেন? এখানেই ভালো। কলকাতায় এত সুন্দর প্রকৃতি দেখার সৌভাগ্য হয় না। এখানে বসলে প্রকৃতি দেখতে দেখতে কথা বলা যাবে। বেশ, শেফালি নিচের ঘর থেকে প্লাস্টিকের 3টে চেয়ার এনে দে। শেফালি চেয়ার আনতে চলে যায়। ফটিক বলে ওঠে, রতনকে কাল থেকে ফোন করছি, সুইচ অফ পাচ্ছি। ওর বাড়িতে গেলাম, দেখি তালা ঝুলছে। তাই ভাবলাম কিছু জরুরি ব্যাপারে হয়তো গ্রামের বাড়িতে এসেছে। আমিও আজ সকালে করেছিলাম, দেখলাম সুইচ অফ। প্রিয়ার ফোনেও পাওয়া যাচ্ছে না। তারপর রতনের বান্ধবীকে ফোন করলাম, তখন বলল ও নাকি কোনো কাজে নেপালে গেছে, তাই ফোন কাজ করছে না। বান্ধবী বলতে অতসী? না না, অতসী না, ওর নাম রোশনি। রোশনি? অমিত, রোশনি নামে রতনের কোনো বান্ধবী আছে? আমার তো মনে পড়ছে না। আমাদের কলেজের নয়, এইটুকু বলতে পারি। রোশনির নাম্বারটা দিন তো, কথা বলে দেখি রতন কবে নেপাল গেল। শেফালি ততক্ষণে ঘর থেকে 3টি প্লাস্টিকের চেয়ার এনে ফটিকদের সামনে রেখেছে। শেফালি,
আমার ঘর থেকে মোবাইলটা নিয়ে আয়। শেফালি চলে যায়। মায়াদেবী চেয়ার দেখিয়ে বলে, বসুন। আমরা রতনের বন্ধু, আপনি আমাদের তুমি বলতে পারেন। ঠিক আছে, তোমরা এখন কি খাবে বলো? দুপুর তো গড়িয়ে গেছে, ভাত নিশ্চয়ই ভালো লাগবে না? আমরা আসার সময় রাস্তায় খেয়ে এসেছি, এখন একটু চা হলেই চলবে। শুধু চা কি দেওয়া যায়? আমি পেঁয়াজি আর ডিমের অমলেট ভেজে দিতে বলছি। এই সময় মায়াদেবীর মোবাইল নিয়ে শেফালি আসে। ফোনটি স্মার্টফোন নয়, ছোট ফোন। শেফালি মায়াদেবীকে ফোন দেয়। মায়াদেবী ফোন নিয়ে শেফালিকে বলে, দেখেছিস, চশমাটা আনতে বলতে ভুলে গেলাম। যাই হোক, তুই ওনাদের জন্য অমলেট আর পেঁয়াজি ভেজে নিয়ে আয়, সাথে চা আনিস। শেফালি আবার চলে যায়। অমিত শেফালির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর মায়াদেবীকে বলে, উনি কি কথা বলতে পারে না? কথা বলবে কি করে? মুখে এক গাদা পান পুড়ে রেখেছে। এই নিন, এখানে রোশনির নাম দিয়ে নাম্বার সেভ করা আছে। ফটিক হাত বাড়িয়ে মোবাইলটি নিয়ে রোস্টির নাম্বার বার করে নিজের মোবাইলে সেভ করে। তারপর মোবাইল ফিরিয়ে দিয়ে বলে, রতন লাস্ট এখানে কবে এসেছিল? ওই তো, যখন ভুট্টা আর সর্ষের বীজগুলো ছড়ানো হলো, তখনই তো ওরই বান্ধবীকে নিয়ে এসে 4 দিন থেকে গেল। মেয়েটি কিন্তু বেশ মিষ্টি, ব্যবহার এত ভালো বলার কথা না। রতনের সাথে সেও বীজ ছড়াতে লেগে গেছিল। সেইবারে প্রিয়া আসেনি? প্রিয়া এখানে থাকতে চায় না, ওর নাকি শিয়ালের ডাক শুনলে ভয় করে। কলকাতার বাড়িটাও তো আপনাদের নিজেদের? হ্যাঁ, ওটাও আমাদের। রতন যখন কলেজে ভর্তি হলো, তখন ওর বাবা ওই বাড়িটা কিনেছিল। আমিও মাঝে মাঝে ওখানে গিয়ে থাকতাম। তখন রোশনিকে দেখেছিলেন? তখনও মনে হয় রোশনির সাথে রতনের বন্ধুত্ব হয়নি। আচ্ছা, তোমাদের একটা কথা জিজ্ঞাসা করব? অবশ্য তোমরা রতনের বন্ধু বলেই করছি। আপনি নির্দ্বিধায় জিজ্ঞেস করুন। রতনের সাথে প্রিয়ার সম্পর্ক ঠিক আছে তো? ফোনে প্রিয়ার থেকে অনেকবার জানতে চেয়েছি, প্রতিবারই এড়িয়ে গেছে। রতনকে জিজ্ঞাসা করলে উত্তর পেতাম না, তাই তোমাদের জিজ্ঞাসা করছি, ওদের সম্পর্ক ঠিক আছে তো? আপনার কেন মনে হচ্ছে ওদের সম্পর্ক ঠিক নেই? রোশনির সাথে রতনের মেলামেশা দেখে আমার মনে হয়েছে ওদের মধ্যে শুধু বন্ধুত্ব না, প্রেমের সম্পর্ক আছে। আপনার যখন মনে হয়েছে প্রেমের সম্পর্ক থাকলেও থাকতে পারে। আসলে আমরা রোশনিকে চিনি না তো, তাই কনফার্ম বলতে পারছি না। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমরা খোঁজ নিয়ে আপনাকে জানিয়ে দেব। ফটিক ও অমিত মায়াদেবীর সাথে আরও গল্প করে। এরপরে ডিমের অমলেট, পেঁয়াজি চায়ের সাথে খেয়ে কলকাতার দিকে রওনা দেয়। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। ফটিক ও অমিত গাড়ির পেছনে সিটে বসে। অমিত ফটিককে বলে, অলোকবাবু নিশ্চয়ই এতক্ষণে রতনের ফোন নম্বরে ফোন করে নিয়েছে। একবার জানবো নাকি ফোনে কোনো রেসপন্স পেল কি না? ইচ্ছে করলে জানতে পারিস, কিন্তু আমি জানি পাবে না। শুনলি না মায়াদেবী ফোন করেছিল, পাইনি। তবে আগে কি ভাবছিস, এবার কোন দিকে এগোবি? আমার মনে হচ্ছে রতনকে আমরা আজকালকের মধ্যে খুঁজে পেয়ে যাব। কি বলছিস তুই? কি করে আমাকে বল। আচ্ছা অমিত, রাতে সাধারণত কাস্টমার কেয়ারের ফোন আসে না, তাই না? রোশনিকে ফোন করতে হবে তো, তুই দে না আমাকে। এই বলে অমিত ফটিকের হাত থেকে মোবাইল নিয়ে নেয়। এরপর রোশনির নাম খুঁজতে থাকে। অমিত রোশনি নামে কোনো সেভ করা নাম্বার খুঁজে পায় না। তুই রোশনির নাম্বার সেভ করিসনি? করেছি, তবে যাকে আমার সন্দেহ হচ্ছে তার নাম লিখে। কি নাম? রেশমি। রেশমি মানে রতনের 4টে বাড়ির পরে যার বাড়ি, যে অলোককে বলেছিল কাজ থেকে ফেরার সময় রতনের বাড়িতে ঝগড়া শুনেছে, যে মেয়েটি শপিং মলে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েটি। তা ওই মেয়েটিকে তোর সন্দেহ হলো কেন? ডালিয়ার জন্যে। ডালিয়া আবার কি? ডালিয়া ফুলের কথা বলছি, তুই হয়তো লক্ষ্য করিসনি। রতনদের বাড়ির ফুলবাগানে এক অদ্ভুত সুন্দর অন্য রকমের ডালিয়া ফুল ফুটে আছে। একই জাতের ডালিয়া ফুল দেখলাম
রতনের গোবরডাঙ্গার বাড়িতে। হতেই পারে গোবরডাঙ্গা থেকে এনে পুঁতেছে, সেটা তো হতেই পারে, কিন্তু রতনের বাড়ির থেকে 5 নম্বর বাড়িটাতেও সেই একই ডালিয়া ফুল। দেখলাম পাশাপাশি যে কটা বাড়িতে বাগান আছে তাদের বাগানে ডালিয়া ফুল থাকলেও সেটা কিন্তু আলাদা। শুধু ডালিয়া নয়, রতনের বাড়ির বাগানের গাছের সাথে ওই 5 নম্বর বাড়ির অনেক গাছের মিল আছে। তার মানে রতনের মা ভুল করে রেশমিকে রোশনি বলছিল, অথবা রেশমি মায়াদেবীকে ইচ্ছে করে নিজের নাম রোশনি বলেছে। তবে এখন কি করবি? তুই তো ফোন করছিলি, আগে ফোন করে দেখ আমার অনুমান সঠিক কিনা। অমিত ফটিকের মোবাইলে রেশমির নাম লেখা নাম্বার বার করে ফোন করে। কিছুক্ষণ পর রেশমি ফোন ধরে বলে, হ্যালো, আমি ইলেকট্রিক সাপ্লাই থেকে বলছি, আপনাদের কারেন্ট এসেছে? আমি এখন বাইরে আছি, ঠিক বলতে পারবো না। আপনার নাম্বার থেকে কমপ্লেন জানানো হয়েছিল যে আপনাদের বাড়িতে কারেন্ট নেই। আমার নাম্বার থেকে? হ্যাঁ, আপনার নাম্বার থেকে। ইম্পসিবল, হতেই পারে না, আমি তো বাড়িতেই নেই, আমি জানবো কি করে? আপনার নামটা জানতে পারি? আমার নাম রেশমি। আপনার মোবাইলের লাস্ট নাম্বার কি 63? না, 62। তবে রং নাম্বার হয়েছে, আমি দুঃখিত। অমিত লাইন কাটে, তারপর ফটিককে বলে, তোর অনুমান সত্যি, এটা রেশমি। আমি জানতাম। অমিত, আমার মনে হয় রতন বেশি দূর পালায়নি, ও রেশমির বাড়িতে আছে। অলোকবাবু যে বলল উনি সিসিটিভিতে দেখেছে রতন হাতে একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে, সেটা ঠিকই দেখেছে, কিন্তু বাস রাস্তায় উঠে একটু বাঁদিকে গেলেই আবার পেছনের রাস্তাটা পেয়ে যাবে। ধরে নে রতন কোথাও না গিয়ে ওই পেছনের রাস্তাটা ধরে সোজা রেশমির বাড়িতে গিয়ে উঠেছে। কিন্তু রতন এত বড় রিস্ক কি নেবে, খুন করে একদম পাড়ায় লুকিয়ে থাকা? যেটা ভাবা যায় না সেটাই আজকাল ক্রিমিনালরা করে। শুনিসনি থানার পাশে বাড়ি ভাড়া নিয়ে দুষ্কৃতীরা বোম বাজছিল? কিছুদিন আগেই তো খবরে দেখলাম। তবে এখন কি করবি? আমাদের কাজ ছিল সানি ও রতনকে খুঁজে বার করার। সানি নিজেই চলে এসেছে, বাকি রইল রতন। অলোকবাবুকে বলে দে রতন রেশমির বাড়িতে লুকিয়ে আছে, ব্যাস আমাদের কাজ শেষ। তুই অলোকবাবুকে ফোন করে বল রেশমির বাড়িতে রেড করতে। না দাঁড়া, এখন রেড করতে বলিস না। ফটিক নিজের মোবাইলে টাইম দেখে, তারপর বলে, এখন বাজে 8:45। তুই অলোকবাবুকে 10টা নাগাদ রেড মারতে বল, ততক্ষণে মেয়েটাও শপিং মলের ডিউটি শেষ করে ফিরে আসবে, আমরাও বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসতে পারবো। তুই ভেবে বলছিস তো অলোকবাবুরা রেড করার পরে রতনকে যদি না পায় তবে কিন্তু প্রেস্টিজ কেরোসিন। আমার ওপর ভরসা রাখ, আমার মন বলছে রতন রেশমির বাড়িতেই আছে। দেখা যাক, কিন্তু রতনকে পেয়েও কি প্রিয়া খুনের রহস্য সমাধান হবে? কারণ যে অস্ত্র দিয়ে খুন হয়েছে সেটা অলোকবাবুরা পায়নি, আর রতন স্বীকার করবে সেই গ্যারান্টিও নেই। আর রতনের জুতোর সাথে বাগানের পাওয়া জুতোর ছাপের মিল পেলেও কিছু প্রমাণ হবে না। রতনের নিজের বাগান, সেখানে তার নিজের জুতোর ছাপ থাকতেই পারে। অত মাথা ঘামাস না, আমাদের দায়িত্ব ছিল রতনকে খুঁজে বার করার। রতনকে পেয়ে গেলে আমাদের কাজ শেষ। শ্যাম, একটা চায়ের দোকানে দাঁড় করিও, 3 জন মিলে একটু চা বিস্কুট খেয়ে নেব। ঠিক আছে দাদা। এখন রাত প্রায় 10টা। বাস রাস্তার পাশে পুলিশের গাড়ি লাইন করে দাঁড়িয়ে, আর তাতে পুলিশরা সবাই অপেক্ষা করছে, সাথে মহিলা পুলিশও আছে। অলোক ও অমিত একটা গাড়ির পেছনের সিটে বসে। অলোক বলে ওঠে, 10টা তো বাজতে চলল, ফটিকবাবু তো এখনো ফোন করলো না। করবে, একটু ধৈর্য ধরুন। কিন্তু উনি গেছেন কোথায়? সেটা আমি জানি না। আমাকে বলল বাস রাস্তায় রতনের বাড়ির আগের রাস্তার মোড়ে আর পেছনের রাস্তার মোড়ে পুলিশের গাড়ি লাগিয়ে অপেক্ষা করতে।
ফোন করলেই যেন রেশমির বাড়ির আগে পিছে পুলিশ পৌঁছে যায়। রেশমির বাড়ি? সেটা তো আমাকে আগে বলেননি। ফটিক বলতে বারণ করেছিল, বলেছিল ফটিক কনফার্ম না হওয়া অবধি আপনাকে কিছু না জানাতে। আমি কিছুই বুঝতে পারছি না। রেশমির সাথে প্রিয়ার খুনের কি সম্পর্ক? সেটা আমি জানি না। ফটিক আগে ভেবেছিল আপনাকে ডাইরেক্ট রেশমির বাড়িতে রেড মারার কথা বলবে, পরে চায়ের দোকানে দাঁড়িয়ে প্ল্যানটা পাল্টে ফেললো। তার মানে হয়তো ফটিকবাবু বুঝেছে রেশমির সাথে এই খুনের কোনো সম্পর্ক আছে, অথবা রতন ওই বাড়িতে লুকিয়ে। ওকে, দেখা যাক। ফটিক মুখে কালি মেখে নোংরা একটা চাদর জড়িয়ে খোঁড়াতে খোঁড়াতে রেশমির বাড়িতে আসে। ফটিককে দেখে মনে হয় কোনো পাগল বা ভিখিরি। ফটিক দরজার সামনে গিয়ে কলিং বেল চেপে ধরে। ভিতর থেকে রেশমির গলা শোনা যায়। এ কে কে এইভাবে বেল মারছে? ফটিক রেশমির গলা পেয়ে বেলের সুইচ ছেড়ে দেয়। রেশমি জোর পায়ে এগিয়ে এসে দরজা খোলে। এইভাবে কেন বেল মারছেন? বেলটা পুড়ে যাবে না? ফটিক খোলা দরজা থেকে ঘরের দিকে তাকায়। সামনে বসার ঘর, সেখানে অল্প আলোর লাইট জ্বলছে। বসার ঘরের শেষের বাঁদিকে একটা রুম, সেটায় আলো জ্বলছে। ফটিক বুঝল একটা লোক ওই রুমের দরজার কাছে এসে দাঁড়ালো, কারণ তার ছায়া বসার ঘরের দেয়ালে এসে পড়েছে। ভেতরে কি দেখছেন? কে কে আপনি? এটা তো ওই বাড়িটি নয় যেই বাড়ি থেকে আমাকে খাবার দিত। আমাকে একটু খাবার দেবেন ম্যাডাম, খুব খিদে পেয়েছে। এখান থেকে যান, এখানে কোনো খাবার নেই। অল্প দিন না ম্যাডাম, আমি শিক্ষিত মানুষ, চাকরি করতাম। আমার মাথায় গন্ডগোল হবার পরে চাকরিটা চলে গেছে। একটু খাবার দিন না ম্যাডাম। এই বলে ফটিক ঘরে ঢোকার চেষ্টা করে। রেশমি বাধা দিয়ে বলে, এ কি এ কি করছেন? আপনি ঘরে ঢুকে আসছেন কেন? এবার দরজার আড়াল থেকে লোকটা মাথা গরম করে বেরিয়ে আসে। কি হচ্ছে? ঘরে ঢুকে আসছেন কেন? ফটিক দেখে লোকটি আর কেউ না, রতন। ফটিক বলে, স্যার ম্যাডামকে বলুন না একটু কিছু খেতে দিতে, আমার খুব খিদে পেয়েছে। আপনি আগে বাইরে যান। আমাকে এইভাবে বলবেন না, আমি গরিব হতে পারি, কিন্তু আমার কাছে মোবাইল আছে। এই মোবাইলটা রেখে নয় কিছু খাবার দিন। কথা বলতে বলতে ফটিক নোংরা প্যান্টের পকেট থেকে মোবাইল বার করে। এই নিন, এটা দামি ফোন। না না, আমাদের কোনো ফোন লাগবে না, আপনি যান তো যান। এটা ভালো ফোন, এই দেখুন না, কথা বলা যায়। ফটিক অমিতকে রিং করে, মোবাইল কানে নিয়ে বলে, চলে আয় চলে আয়, আয় চলে আয়। আপনি কাকে ডাকছেন? ফটিক কান থেকে মোবাইল নামায়, বলে, নেটওয়ার্কে। এটা তো রিচার্জ নেই, যদি আমার কথা শুনে নেটওয়ার্ক চলে আসে। যত সব পাগল। দেখো, ফ্রিজে কালকের বিরিয়ানি আছে, দিয়ে দাও। রতন রান্নাঘরের দিকে চলে যায়। ফটিক বলে, উনি বুঝি আপনার হাজবেন্ড? আপনার এত খোঁজ খবর নেওয়ার কি দরকার? আপনি কি সত্যি পাগল, না পাগল সেজে ঘুরছেন? রেশমির কথা শেষ হতে না হতেই পুলিশের গাড়ি এসে হাজির। পুলিশ দেখে রেশমি তাড়াতাড়ি ফটিককে ধাক্কা মেরে বার করে দরজা দেওয়ার চেষ্টা করে। ফটিক দরজা বন্ধ করতে বাধা দেয়। রতন, পেছনের দরজা থেকে পালাও, পুলিশ এসেছে। পুলিশের নাম শুনে রতন ফ্রিজ থেকে বার করা বিরিয়ানির প্যাকেট ফেলে পেছনের দরজা খুলে পালাতে যায়। সাথে সাথে পেছনের দরজা থেকে পুলিশরা ঘরে এসে ঢোকে এবং রতনকে ধরে ফেলে। ততক্ষণে সামনের দরজা থেকে অলোক, অমিত এবং পুলিশের লোকেরা ঘরে প্রবেশ করে গেছে। রতন ভয় পেয়ে যায়, বলে, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। নিজের বউকে খুন করে বলছেন আমি কিছু করিনি? আমি খুন করিনি, খুন করেছে। রতন রেশমির দিকে তাকায়। রেশমির চোখ দুটো
তখন জলে ছলছল করছে। রতন আর কিছু বলে না। এই, ওনাকে গাড়িতে তোলো। দুজন পুলিশ রতনের দুহাত শক্ত করে ধরে সামনের দরজা থেকে বেরিয়ে আসে। তখন বাড়ির বাইরে পাড়াপড়শির ভিড়। পুলিশের গাড়ি দেখে সবাই নিজের নিজের বাড়ি থেকে বেরিয়ে এসেছে। পুলিশ রতনকে গাড়িতে তুলতে গেলে রেশমি দরজার সামনে এসে দাঁড়ায়, বলে ওঠে, রতনকে ছেড়ে দিন, প্রিয়াকে আমি খুন করেছি। রতনকে ধরে থাকা কনস্টেবলরা থেমে যায় এবং অলোকবাবুর দিকে তাকায়। অলোকবাবু ইশারায় কনস্টেবলদের দাঁড়াতে বলে। রেশমি বলে, রতন যখন সানিকে মারতে তাড়া করে তখন আমি ছুটে বাড়িতে আসি। আমার রান্নাঘর থেকে ছুরি নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাই। তারপর রতনের বাড়ির গেট টপকে রতনের বাড়ির পেছনের দরজায় গিয়ে ধাক্কা মারতে থাকি। প্রিয়া কোমর ব্যথা নিয়ে মেঝে থেকে উঠতে পারছিল না। তবুও দুশ্চিন্তা তাকে উঠতে বাধ্য করে, কারণ রতন সানির পেছনে গেছে। যদি দুজনে রাস্তায় মারপিট করে তবে বিচ্ছিরি ব্যাপার হবে। এই ভেবে প্রিয়া কষ্ট করে উঠে বাইরে খোলা দরজার দিকে এগোবার জন্য পা বাড়ায়। এমন সময় পেছনের দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজ আসে। কি মুশকিল, গেল সামনের দরজা থেকে, আসছে পেছনের দরজা থেকে। জানি না কি অঘটন ঘটিয়ে এলো। আসছি, দাঁড়াও। প্রিয়া যতটা সম্ভব তাড়াতাড়ি এগিয়ে যায় দরজার দিকে। দরজা খুলতেই প্রিয়া অবাক, দেখে সবজি কাটার ছুরি হাতে দাঁড়িয়ে আছে রেশমি। তার চেহারায় ক্রোধের ছায়া। প্রিয়ার বুঝতে অসুবিধা হয় না যে রেশমি তাকে মারতে এসেছে। প্রিয়া সানিকে রতনের প্রেমিকা সম্বন্ধে ডিটেলস না বললেও প্রিয়া জানে রেশমি রতনের প্রেমিকা। প্রিয়া দাঁড়ায় না, নিজের প্রাণ বাঁচাতে দৌড় মারে। রেশমি প্রিয়ার পিছু নেয়। প্রিয়া পেছনের ঘর পেরিয়ে বসার ঘরে এসে পৌঁছয়। তার উদ্দেশ্য সামনের খোলা দরজা থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু সেটা হয়ে ওঠে না। প্রিয়ার কোমরে চোট লেগেছে, তবুও সে মৃত্যু ভয়ে আপ্রাণ পালাবার চেষ্টা করে। কিন্তু তার আগে রেশমি এগিয়ে এসে পিছন থেকে প্রিয়ার চুল টেনে ধরে। ছেড়ে দে রেশমি, আমার কিন্তু লাগছে। রেশমি তখন খুনের নেশায়। প্রিয়ার ব্যথা লাগলে তার কিছু আসে যায় না। রেশমি প্রিয়ার পেছন থেকে গলা চেপে ধরে, তারপর হাতের ছুরিটাকে নিয়ে যায় প্রিয়ার গলার নলির কাছে। রেশমি প্রিয়াকে মেরে ফেলে। এই সময় বাইরে থেকে রতন আসে। প্রিয়ার মৃতদেহ দেখে সে চমকে ওঠে। এ কি করলে তুমি? প্রিয়াকে খুন করলে? হ্যাঁ, আমাদের পথের কাঁটা সরিয়ে দিলাম। এখন থেকে তুমি স্বাধীন। বোকামো করলে? পুলিশ ছাড়বে ভেবেছো? সবার আগে আমাকে অ্যারেস্ট করবে, এরপর প্রিয়ার খুনের অপরাধে আমাকে শাস্তি দেবে। তাই তো, তবে তুমি পালিয়ে যাও, আমি এদিকটা সামলে নেব। তুমি কি সামলাবে? বোকামি এই কাজ কেউ করে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি পিছনের দরজা দিয়ে পালিয়ে যাও। আর এই ছুরিটা ভালো করে ধুয়ে ঘরের কোথাও লুকিয়ে রাখো। যাও, দাঁড়িয়ে রইলে কেন? আমি ভুল করে ফেলেছি। তোমাকে আর সানিকে প্রিয়ার জন্যে ঝগড়া মারাপিট করতে শুনে মাথাটা গরম হয়ে গেল। আমার মনে হলো প্রিয়াকে মেরে ফেললেই সব কিছু সমাধান হয়ে যাবে। তোমাকে যেটা বললাম সেটা করো, তাড়াতাড়ি পালাও। আর আরে না, এই রুমালটা দিয়ে এই ছুরিটাকে ভালো করে জড়িয়ে নাও। রেশমি রক্ত লাগা ছুরিখানা রতনের দেওয়া রুমালে জড়িয়ে পেছনের দরজার দিকে ছুট মারে এবং বাগান হয়ে গেট টপকে পালিয়ে যায়। রতন তাড়াহুড়ো করে এগিয়ে এসে পেছনের দরজা বন্ধ করে। এরপর বেডরুমে গিয়ে আলমারির ওপর থেকে একটা ব্যাগ নামিয়ে বিছানার ওপর পড়ে থাকা নিজের কিছু জামা প্যান্ট ঢুকিয়ে সামনের দরজা থেকে বেরিয়ে বাস রাস্তার দিকে এগিয়ে যায়। বাস রাস্তায় এসে দাঁড়িয়ে পড়ে, কিছু ভাবে। এরপর পকেট থেকে নিজের মোবাইল বার করে সুইচ অফ করে। এরপর এগিয়ে গিয়ে বাড়ির পেছনের রাস্তা নেয় রেশমির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে।
রতন আমার এখানে আসার পর ভাবলাম নিশ্চিন্ত, পুলিশ নিশ্চয়ই ওকে খুঁজতে আমার বাড়িতে আসবে না। প্রিয়া বেঁচে থাকাকালীন তবু আপনাদের প্রেমটা চলছিল, আর প্রিয়া রতনের সম্পর্ক যেখানে দাঁড়িয়েছিল শুনেছি হয়তো একসময় ডিভোর্সও হয়ে যেত। এমন ভুল করলেন যে আপনাকে বাকি জীবনটা জেলে কাটাতে হবে। রেশমি চুপ হয়ে যায়, চোখ থেকে গড়াতে থাকে অশ্রু। রতন মাথা নিচু করে দাঁড়িয়ে, কনস্টেবলরা তখনও দুদিক থেকে তার দুহাত ধরে রেখেছে। অলোক কনস্টেবলদের বলে রতনকে ছেড়ে দিতে, আর একজন মহিলা কনস্টেবলকে বলে এই ওনাকে নিয়ে চলুন। রেশমিকে পুলিশ গাড়িতে তোলে। অমিত ফটিকের পাশে এসে দাঁড়ায়, বলে তুই তো জ্বালিয়ে দিলি। ফটিক হাসে। এই সময় অলোক আসে। ফটিকও অমিতকে বলে থ্যাংক ইউ। নো মেনশন। চলুন, ফিরবেন তো? হ্যাঁ চলুন। অলোক ও ফটিকরা গাড়িতে ওঠে। এরপর একে একে সব পুলিশের গাড়িগুলো ঘুরিয়ে নিয়ে পেছনের রাস্তা এবং সামনের রাস্তা থেকে বেরিয়ে বাস রাস্তার দিকে এগিয়ে আসে। রতন চলে যাওয়া গাড়িগুলোর দিকে তাকিয়ে থাকে। পাড়ার লোকেরা রতনকে রাগত দৃষ্টিতে দেখে এবং যে যার বাড়ির দিকে রওনা দেয়। শেষ হলো সুশান্ত সাহার লেখা গল্প প্রিয়া খুনের রহস্য। গল্প পাঠে ছিলাম আমি সুশান্ত। আরও ভালো ভালো গল্প শুনতে এবং আমাদের উৎসাহ দিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তবে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। Mid-Century Audio Station. Mid-Century Audio Station. Mid-Century Audio Station. Mid-Century Audio Station. Mid-Century